আজকে তোমরা যতটা মজা পাবে, যতটা আনন্দিত হবে, এমন আনন্দ কিন্তু আর কখনো পাওনি। আজকে সুদীপা এবং আদিত্যের মধ্যে যে মেলবন্ধন, যে ভালোবাসার বন্ধন, সেটা কিন্তু একেবারে আকর্ষণ সৃষ্টি করছে প্রত্যেকটা দর্শকের মধ্যে। আজকে সুদীপা এবং আদিত্য মিলেমিশে একাকার হয়ে গেছে। সুদীপা এবং আদিত্যের মধ্যে যে ভালোবাসা, সেটা কিন্তু বেড়ে 10 গুণ হয়ে গেছে। আজকে সুদীপা এবং আদিত্যের ভালোবাসার সেই রোমহর্ষক কাহিনী আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমাদের সাথে। সো স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম সুদীপাকে যখন তাড়িয়ে দিয়েছে, মানে সুদীপাকে ওর শাশুড়ি বলছে, গায়ত্রী চৌধুরী বলছে যে তুমি গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে এসো, তুমি যাও, আমার পারমিশনের জন্য অপেক্ষা করছো, যাও তুমি এখান থেকে চলে যাও। তখন সুদীপা বলে যায় হ্যাঁ আমি অবশ্যই যাব। তখন সেখানে সুনন্দা আপত্তি জানালেও সুদীপা বলতে লাগে না মা, আমি আদিত্যকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমি এখান থেকে থাকবো না, আমি চলে যাবো এক্ষুনি, এত রাত্রেও আমি বেরিয়ে যাব। এই বলে সুদীপা সেখান থেকে রওনা হয়ে যায়। এবং তার পিছন পিছন আমরা দেখতে পাচ্ছি রূপাও দৌড়াচ্ছে, মা মা আমি যাব, কিন্তু কোনো কথায় কর্ণপাত না করে সুদীপা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। রূপা তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে আসে এবং সামনের দিকে এগিয়ে আসে এবং চৌধুরীর ওপরে ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে তুই আমার মাকে তাড়িয়ে দিয়েছিস, দাঁড়া দাঁড়া। এই বলে কিন্তু ফুলদানিটা নিয়ে একটু নাড়াচাড়া করতেই একেবারে সেই ফুলদানিটা গিয়ে আছড়ে পড়ে কিন্তু চৌধুরীর, মানে গায়ত্রী চৌধুরীর মাথার ওপরে এবং তার মাথাটা প্রচণ্ড কেটে যায়। তখন সেখানে গায়ত্রী চৌধুরী বলতে লাগে একদম কোনো কথা না, এই বলে রূপাকে সেখান থেকে কিন্তু বাড়ি থেকে বার করে দেয়। তখন রূপা চিৎকার করতে লাগে আমাকে ভেতরে ঢুকতে দাও, আমাকে ভেতরে ঢুকতে দাও, কিন্তু কেউ কোনো কথায় কর্ণপাত করতে চায় না। এদিকে একেবারে বড় মা প্রচণ্ড রকমের টেনশন করতে থাকে এবং রাগান্বিত হয়ে সেখানে বসে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় এবং তার বাবা মা চলে এসেছে। আর এসে বলতে লাগে কিরে মা তোরা এখানে নামিয়ে দিয়ে যাচ্ছে, এখানে চলে গেছে নামিয়ে দিয়ে, ছি ছি ছি, আদিত্যের মানে অভ্রের কোনো দায়িত্ব বোধ বলে কিচ্ছু নেই, আমি ছাড়বো না। এদিকে তখন এরকম যখন চেঁচামেচি করছে তখন সেখানে শ্রুতি বলতে লাগে দেখো এখন আর কথা বলো না, এখন আর বারবারতি করো না, এখন মেয়ের কাছে যাওয়া যাক। মেয়ের কাছে গিয়ে বলতে লাগে যে পরমার মা বলতে লাগে মা তোর তো এটা নিজের বাড়ি, তুই চল মা, নিজের বাড়িতে চল, নিজের বাড়িতে সেখানেই তুই চল, তুই চলে এলি কেন মা, তুই চলে এলি কেন। তখন সেখানে পরমার মনে পড়তে লাগে অভ্রতাকে বলেছিল যে আজকের এক্ষুনি তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তটাকে আমি ফুলফিল করব। তাই এদিকে মা যখন কথাগুলো বলছে তখন পরমা নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে রয়েছে। তখন সেখানে আদিত্যের মানে পরমার বাবা বলতে লাগে পরমা তুই চল, মা তোর নিজেই ঠিক বলেছে, আমরা এখনো বেঁচে রয়েছি, মা তুই চল, আমাদের ঘরে চল, আমাদের ঘরে গিয়ে সমস্ত কথা হবে। তবে আমি অভ্রকে ছাড়বো না, ওই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ তুই রাখবি না, তুই চল মা, তোর নিজের বাড়িতে চল, আমরা ছাড়ানোর সমস্ত ব্যবস্থা করে নেবো। এদিকে তখন দেখতে পাচ্ছি অভ্র কতটা ভালোবাসে যে ওখানে পরমাকে ছেড়ে দিয়ে সে কিন্তু বাইরে অপেক্ষা করছিল তাকে পাহারা দেওয়ার জন্য, যাতে পরমার কোনো কিছু না হয়ে যায়। তাই অভ্র বলতে লাগে পরমা তুমি তোমার বাবা মায়ের কাছে চলে গেছো, আমি এতক্ষণ তোমার পাহারায় ছিলাম, তোমার যাতে কোনো ক্ষতি না হয়, এবার তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম, যাও পরমা তুমি তোমার বাবা মায়ের সাথে, তোমাকে আমি মুক্তি দিলাম। এই বলে কিন্তু অভ্র প্রচন্ড ভাঙা মনে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা চলে এসেছে থানায় এবং সেখানে থানায় এসে বলতে লাগে মিস্টার চৌধুরী কিন্তু পুলিশ অফিসাররা জানায় যে এখানে কিন্তু স্যার আসেননি। তখন সুদীপা প্রচন্ড টেনশন করতে লাগে কি ব্যাপার, আমি এত রাতে কোথায় যাব কি করব। তখন পুলিশ অফিসার বলতে লাগে ঠিক আছে মা, আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেই জন্য মানে স্যার এখানে আসেনি, আমি ফোন করে দেখছি, কিন্তু ফোন করছে কোনো মতেই কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না, ফোন ঢুকছে না। তখন অন্য একটা অফিসার এসে বলতে লাগে আরে বড় স্যারের সঙ্গে কথা বলে তো আদিত্য স্যার চলে গেছে, সেই নর্থ বেঙ্গল থানায় ট্রান্সফার হয়ে চলে গেছে। আর এমন কথা শুনতেই কিন্তু ওই পুলিশ অফিসার বলতে লাগে এমন তো কথা ছিল না, তাহলে কেন চলে গেল। তখন সুদীপার মনে পড়তে লাগে আদিত্য যাওয়ার আগে কি বলেছিল যে এমন কোথাও যাবে যেখানে সে সুদীপা যেন খুঁজে না পায়। তাই সুদীপা প্রচন্ড মানে টেনশন করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বড়মা প্রচন্ড রাগান্বিত হয়ে মাথায় মানে পটি বেঁধে সে বসে রয়েছে। তখন সেখানে অভ্র প্রবেশ করে আর অভ্র এসে বলতে লাগে মা তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে। তখন সেখানে সুনন্দা বলতে লাগে আরে সুদীপা বেরিয়ে গেছে, তোর ভাই আদিত্য সেও চলে গেছে, কোথায় চলে গেছে, সুদীপা ওকে খুঁজতে বেরিয়ে গেছে। আর এমন কথা শুনতে কিন্তু অভ্র প্রচন্ড টেনশন করতে শুরু করে দেয় আর বলতে লাগে তাহলে, আর এদিকে সুনন্দা বলে দেয় যে রূপা সেই মহিলাটা, সেই অনাথ মহিলাটাও কিন্তু সেও চলে গেছে বাড়ি থেকে। তখন সেখানে বড় মা উপরে উঠে আসে আর বলতে লাগে অভ্র তুই আমাকে জিজ্ঞেস করছিস না মা তোমার কি হয়েছে, ওই মহিলা, ওই অনাথ, ওই আস্তাপুরের মহিলাটা আমাকে ফুলদানি ছুঁড়ে মেরে আমার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, ওকে তাড়িয়ে দিয়েছি, আমি তাড়িয়ে দিয়েছি, ওকে বেশ করেছি, আমি বেশ করেছি, ওকে তাড়িয়ে দিয়েছি।
তখন অভ্র বলতে লাগে, মা তুমি ঠিক করনি, মা তুমি ঠিক করনি একদম, ওই পরমা এবং সুদীপা মিলে কিন্তু ওকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তুমি একদম ঠিক করনি, তুমি প্রত্যেকটা কাজ ভুল করছো, এই কাজটা তুমি ঠিক করনি। আর বড়মা কই, তখন সেখানে আদিত্য বলতে লাগে, আমি পরমাকেও রেখে এসেছি, সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আমি বুঝতে পারছি সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, পরমা ওকে বাপের বাড়িতে রেখে এসেছি। তখন সেখানে বড়মা রেগে যায়, বলতে লাগে, কি ব্যাপার, তুই আমার পারমিশন না নিয়ে বড়মাকে রেখে আসলি কেন? তখন সেখানে অভ্র বলতে লাগে, মুক্তি পাওয়ার জন্য, আমি ওখানে রেখে এসেছি, মুক্তি পাওয়ার জন্য। এদিকে তখন আদিত্য অভ্র কি করে যে সুদীপাকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সুদীপা কোনো ফোনে রেসপন্স করছে না। এদিকে তখন সুনন্দা বলতে লাগে, হ্যাঁ আমি কেন চুপ করব, বড় বৌদি কেন চুপ করবো আমি? তুমি সারা জীবন এই বাড়িতে যারা বউ হয়ে এসেছে, যারা গরিব ফ্যামিলি থেকে এসেছে, তাদেরকে এই ফ্যামিলিতে কোনো দম নেই। পরমা বড় বই ফ্যামিলি থেকে এসেছে বলে পরমাকে তোমরা মাথার মুকুট করে রেখে দিয়েছো, তাই পরমার দোষ তোমরা চোখে দেখতে পাও না, সবসময় সুদীপার দোষ চোখে দেখতে পাও। কারণ বড়মা একটু আগেই বলছিল যে সুদীপার জন্য আমাদের ফ্যামিলিটা, আমাদের সংসারটাকে ভেঙে চুরমার হয়ে গেছে, তাই সুনন্দা থাকতে পারে না। সুনন্দা বলতে লাগে, যারা গরিব বাড়ি থেকে এই বাড়িতে এসে তাদেরকে তুমি দেখতে পাও না, দু চোখেই দেখতে পারো না, আমাদের কি অপরাধ, আমাদের কি দোষ বলো? পরমা বড় বাড়ির মেয়ে বলে তাকে তুমি মাথায় করে রেখেছিলে, তার দোষ তুমি খুঁজে পাও না। আর এমন কথা শুনতেই অভ্র বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ কাকিমণি তুমি ঠিক বলেছো, এই বাড়িতে তো সেরকমই নিয়ম হয়, এরকম করে অভ্র নিজের মনের কষ্টগুলোকে শেয়ার করতে থাকে। তখন সেখানে সুনন্দা মনে মনে করতে লাগে, না আমি মানে অভ্রকে কষ্ট দিয়ে ফেললাম। তখন সুনন্দা বলতে লাগে, অভ্র আমি না ওরকম করে বলতে চাইনি বাবা, তুই আমার কথায় রাগ করিস না, কষ্ট পাস না। তখন অভ্র বলতে লাগে, না না কাকিমণি আমি কষ্ট পাইনি, আমি যন্ত্রণা পাইনি, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি জানি তুমি যেটা বলেছো তুমি সেটা ঠিক বলেছো। আর ওই মহিলাটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, সুদীপা এবং পরমা ওকে নিয়ে এসেছিল, তাই না, আমি তাহলে ওকে খুঁজতে যাচ্ছি, এই বলে কিন্তু অভ্র সেখান থেকে রওনা হয়ে যায়। এদিকে আদিত্য একেবারে রাস্তা দিয়ে যাচ্ছে এবং প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে সে রাস্তায় বাইক থামাচ্ছে না, সে ভিজতে ভিজতে সামনের দিকে এগিয়ে যায়। প্রচন্ড রকমের বিদ্যুৎ চমকানিতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার মনের পাতায় ভাসতে লাগে স্যার তাকে কি বলেছিল, সুদীপা তার সামনে বসে কি করছিল, পুরো স্ট্রাকচারটা পুরো মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। একটা পুরুষের কাছে প্রচন্ড কষ্টের একটা জিনিস, প্রচন্ড কষ্টের একটা বিষয় হচ্ছে নিজের প্রিয় মানুষটা অন্য কোনো পুরুষের সাথে কথা বললে, তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে, সেটা কিন্তু কোনো পুরুষ মেনে নিতে পারে না। তো আদিত্যের ক্ষেত্রে সেমটাই হয়েছে, আদিত্য একেবারে মাটিতে উল্টে পড়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি সুদীপাও বেরিয়েছে এবং সে পুলিশ অফিসার তাকে নিয়ে এসছে এবং রাস্তা দিয়ে খুঁজতে হঠাৎ করে সুদীপা বলতে লাগে, কি একটা রাস্তায় পড়ে আছে, গাড়িটা ব্যাক করুন এবং গাড়িটা ব্যাক করে নেমে সুদীপা প্রচন্ড চিৎকার করতে লাগে, মিস্টার চৌধুরী এই তো পালস রয়েছে। তারপর বুকে কান লাগিয়ে শুনতে পায়, না পালস তো অনেকটা কম হচ্ছে, নাড়ি চলছে, পালস রয়েছে, এক্ষুনি নিয়ে যেতে হবে, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না কি করবো আমি, না হ্যান্ড কি করবো, এই বলে কিন্তু সুদীপা ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়, হ্যান্ড সিপিআর মারতে শুরু করে দেয়, হ্যান্ড সিপিআর মারতে সুদীপা ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু মানে মিস্টার চৌধুরীর জ্ঞান আর ফিরছে না, কোনো মতেই জ্ঞান ফিরছে না। তখন সুদীপা কি করবে কে নিজে বুঝতে পারছে না। এইদিকে তখন সুদীপা বলতে লাগে, ডাক্তারি বাড়ি নিয়ে যেতে হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, কিন্তু ওই থেকে অফিসার বলতে লাগে, দেখুন ডাক্তারখানায় নিয়ে যাওয়া সম্ভব নয়, গাড়ি মানে রাস্তায় সব মানে গাছপালা পড়ে সব রাস্তা জাম হয়ে গেছে, কোনো অবস্থাতেই নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সুদীপা বলতে লাগে, কিছু একটা করতে হবে, এই বলে কি করে সুদীপা বলতে লাগে, না এই হ্যান্ড সিপারে কোনো কাজ হবে না, আমাদেরকে অন্য সিপিআরের ব্যবস্থা করতে হবে। এই বলে সুদীপা আদিত্যের ঠোঁটটা রেখে তাকে একেবারে ডাইরেক্ট মানে সিপিআর দিতে ব্যস্ত হয়ে পড়ে, এবং তার পরবর্তীতেই দেখতে পাচ্ছি আমরা সেই পুশ আপ করার পরবর্তীতেই কিন্তু মানে আদিত্য জ্ঞানটা ফিরে পায়। তখন সেখানে ওই অফিসার বলতে লাগে, এখানে তো কোনো জায়গায় যাওয়ার ব্যবস্থা নেই, জ্বরটাও তো কমছে না, সেক্ষেত্রে ম্যাডাম এক কাজ করুন, এখানে একটা অন্য ব্যবস্থা হয়ে যেতে পারে, আমার একটা বন্ধুর বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া যাবে। এই বলে সুদীপা এবং ওই স্যার সবাই মিলে ধরে কিন্তু সেই বন্ধুর বাড়িতে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপা বাইরে বেরিয়েছে, মা বলে চিৎকার করতে থাকে, এমন সময় কুন্তলা তার সামনে নামে, আর সামনে নেমে তাকে ভয় দেখাতে শুরু করে, রূপা তোমার সেনগুপ্ত পরিবারে নিয়ে যাবো, তোমার মায়ের কাছে নিয়ে যাবো, রূপা মা তুমি এসো। তখন রূপা ভয় করতে থাকে, না আমি যাবো না, তোর সাথে আমি যাবো না। কিন্তু কুন্তলা জোর করে তাকে জবরদস্তি তাকে ধরে বলে, এই সেনগুপ্ত পরিবারের সব কোথায়, তুই বেঁচে রয়েছিস, সেনগুপ্ত পরিবারের আর সব মাকিরা কোথায় গেল, সেনগুপ্ত পরিবারের লোকগুলো কোথায়, তুই আমাকে বল। তখন রূপা বলতে লাগে, সেনগুপ্ত আমি চিনি না, আমি চাই না, আমি যাবো না। কিন্তু কুন্তলা তাকে জোর করে গাড়িতে তুলতে গেলে গাড়িতে সে মানে ওঠার এক মুহূর্তে কিন্তু কুন্তলার হাতে কামড়ে নেয়, কিন্তু কুন্তলা ছায় না, তাকে জোর করে কিন্তু গাড়িতে তুলে নিয়ে সামনের দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই বন্ধুর বাড়িতে যখন নিয়ে গেছে তখন সুদীপা মানে আদিত্যের পরিষেবা করতে, মানে আদিত্যের চিকিৎসা করতে, আদিত্যের সেবা করতে ব্যস্ত হয়ে রয়েছে। তখন সেখানে ওই বাড়ির লোক বলতে লাগে যে আপনারা এসেছেন, কোনো সমস্যা নেই। এদিকে সুদীপা তাদেরকে নমস্কার জানায় এবং তাদেরকে ধন্যবাদ জানায় যে আপনারা যদি আজকে আশ্রয় না দিতেন তাহলে আমাদের যে কি হতো। তখন সেখানে ওই লোকটি বলতে লাগে, ওই মানে পুলিশ অফিসার যে বাড়িতে নিয়ে গেছে ওটা হচ্ছে ওর শালার বাড়ি আর কি, ও শালাদের বাড়ি ওখানে, সেখানে নিয়ে গেছে। তখন ওই পুলিশ অফিসার শালা বলতে লাগে, আসলে মা আমাদের তো একে অপরের বিপদে পাশে দাঁড়ানো উচিত, তাই না, তোমাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এর জন্য আমরা গর্বিত, কিন্তু জ্বরের ওষুধ না একটা বাড়িতে নেই মা, বাড়ি থেকে ফুরিয়ে গিয়েছে জ্বরের ওষুধ, কিন্তু একদম আনতে মনে নেই, কিন্তু এই বাদলাতে যাওয়ার
খাওয়ার কোনো তো লাইন নেই, কাল সকাল না হওয়া পর্যন্ত হবে না। তুমি চেষ্টা করো, তুমি পরিষেবা দাও ভালো করে, একটু জলপট্টি দিতে হবে, খুব ভালো করে পরিষেবা দিতে হবে। এদিক থেকে এরকম বলে কিন্তু চলে যায়। এদিকে পুলিশ অফিসার বলতে লাগে, বৌমা তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, কোনো সমস্যা হলে একটু হাঁক দিও, আমরা কিন্তু ওই ঘরে রয়েছি, আমরা পাশের ঘরে থাকবো, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে আমাদেরকে ডেকো। এইদিকে তখন ওই শালার বউ মানে শালাজি বউ এসে বলতে লাগে যে মা তোমাদের নতুন বিয়ে হয়েছে তাই না, তুমি ধরে নাও বাবা, মা এই হয়তো তোমাদের আর একটা হানিমুন, তো ওই তো কি সুন্দর কার্তিকের মতো দেখতে, তোমাদের নতুন বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, আমি সব বুঝতে পারছি, ঠিক আছে, তোমাদের জন্য এই জামা কাপড় রেখে গেলাম, তুমিও চেঞ্জ করে নিও আর ওকেও একটু চেঞ্জ করে দিও, ঠিক আছে, আমি তাহলে ঘরের দরজা দিয়ে গেলাম। এই বলে দরজার ওখানে গিয়ে ওই মহিলাটি আবার বলতে লাগে আমি কিন্তু ঘরের দরজা এদিক থেকে দিয়ে দিলাম, এই বলে তখন ঘরের দরজা দিয়ে দেয়। তখন সুদীপা বলতে লাগে যা সব সর্বনাশ হয়ে গেল, এদিকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু মিস্টার চৌধুরী উঠুন, আপনাকে চেঞ্জ করতে হবে, কিন্তু কোনো অবস্থাতে মিস্টার চৌধুরী জ্ঞান ফিরে আসেন। তখন সুদীপা বলতে লাগে না, আমাকেই চেঞ্জটা করাতে হবে, জল টল ছিটিয়ে দিয়ে মুখে কোনো অবস্থাতে কিন্তু মিস্টার চৌধুরী জ্ঞান সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। তখন সুদীপা অন্যদিকে মুখ করে আস্তে আস্তে করে তার জামাটা, তার মানে গেঞ্জিটা আস্তে আস্তে করে খুলে দেয়, এবং সে কত পরিমাণে লজ্জা পাচ্ছে, কত পরিমাণে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। একবার তাকে তুলছে, একবার তাকে ফেলছে, একবার কখনো মানে আদিত্যের মুখটা তার মুখের কাছে চলে আসছে। মানে একে অপরের মধ্যে কতটা মেলবন্ধন তৈরি হচ্ছে সেটা তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে আদিত্যের জ্ঞান নেই, কিন্তু সুদীপা নিজের মনের খাতায়, নিজের মনের ভেতরে তারও তো একটা ফিলিংস রয়েছে, সেও তো একটা মানুষ, তার মধ্যেও কিন্তু একটা আলাদা ফিলিংস কাজ করছে। এই বলে কিন্তু এইভাবে কিন্তু জামাটা গেঞ্জিটা খুলে বদলে দেয়, কিন্তু প্যান্টটা কি করে চেঞ্জ করবে সুদীপা আবারও চিন্তায় পড়ে যায়। কিন্তু না, চেঞ্জ তো করতে হবে, ভিজে জামা কাপড়ে রেখে দিলে তো জ্বর আরো বেড়ে যাচ্ছে, জ্বর প্রচন্ড রকমের বেড়ে যাচ্ছে। সুদীপা আবার চেক করছে, তখন সুদীপা আবারও কিন্তু একটা টাওয়ালের সাহায্যে তার মানে প্যান্টটাও চেঞ্জ করে দেয়, এবং চেঞ্জ করে দিয়ে সেখানে বসে, এবং সে মনে মনে ভাবতে লাগে আমাকেও তো চেঞ্জ করতে হবে, কিন্তু ঘরের দরজা তো বন্ধ করে দেবো, এই এক ঘরের মধ্যে কোনো পর্দা নেই, কোনো দরজা নেই, সেক্ষেত্রে আমি কি করে চেঞ্জ করবো। তাই সে মিস্টার চৌধুরী মানে আদিত্যের সামনের দিকে একটু হাত টাতগুলো এরকম করতে লাগে, হাত টাতগুলো সামনের দিকে দেখাতে শুরু করে দেয়। না, এ তো চোখে দেখতে পারছে না, আদিত্য তো চোখ বুঝিয়ে রয়েছে। তখন সুদীপা ওই পাশের দিকে সরে যায় এবং নিজেও কিন্তু চেঞ্জ করে নেয়। তারপরে তার কাছে আসেন, বলতে লাগে জ্বর তো খুব বাড়ছে। তখন মিস্টার চৌধুরী করতে করতে তাকে নিয়ে বলে চলুন ওখানে খাটে শুইয়ে দিয়ে, আপনার জ্বরটা বাড়ছে। এই বলে যখন খাটে শুইয়ে দিয়েছে, আদিত্য কিন্তু তাকে চেপে ধরেছে এবং তার গায়ের ওপরে পড়ে যায় সুদীপা এবং আদিত্য একে অপরের মধ্যে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সুদীপা আদিত্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এবং আদিত্য একেবারে নির্বাক চলচ্চিত্রের মতো সে একেবারে ঘোরের মধ্যে রয়েছে। এদিকে সুদীপা নির্বাক চলচ্চিত্রের মধ্যে কত কিছু ভেবে যাচ্ছে, তার প্রিয় মানুষটার বুকের উপরে মাথা রেখে সে যে কি আনন্দ, কি সুখ অনুভূতি পাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এতদিন চলে গেল, অনেক বোঝাপড়া, অনেক দায়িত্ব, অনেক সমস্যার মধ্যে, কিন্তু এরকম একটা সুন্দর মুহূর্ত কিন্তু আদিত্য এবং সুদীপার জীবনে এই প্রথমবার এসেছে। এই প্রথমবার এত সুন্দর একটা মুহূর্ত তারা পেয়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না। এদিকে তখন আদিত্য বলতে লাগে না, আমার বউকে ফুল দেবে কেন, ফুল দেবে কেন। তখন সুদীপা বলতে লাগে আপনি ঘোরের মধ্যে রয়েছেন মিস্টার চৌধুরী, আপনি ঘুমিয়ে পড়ুন। সুদীপা যেই না উপর মানে আদিত্যের বুকের উপর থেকে উঠতে যাবে, আদিত্য তার হাত টাতগুলো চেপে ধরে আবারও বলতে লাগে কেন দেবে, কিসের জন্য দেবে, আমার বউকে অন্য লোক, অন্য পরপুরুষ ফুল দেবে কেন দেবে, কিসের জন্য দেবে। এই বলে আদিত্য চিৎকার করতে লাগে। তখন সুদীপার মনের খাতায়, মনের পাতায় অনেক রকমের ফিলিংস তৈরি হচ্ছে, যে সত্যিই তো এই মানুষটা তাকে কতটা ভালোবাসে, তার মনের মন্দিরের মধ্যে এই মানুষটা তাকে বসিয়ে রেখে দিয়েছে। আদিত্য তখন অনার্ঘর বলতে লাগে না, দেবে না আমার বউকে ফুল দেবে কেন, দেবে না আমার বউকে ফুল দেবে না। তখন সুদীপার মনের খাতায়, মনের পাতায় কি যে হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুদীপা তখন অনেক অন্য পৃথিবীতে বিরাজ করতে শুরু করে দেয়। সুদীপা তখন ভাবতে শুরু করে দেয় এই মানুষটা তাকে কতটা ভালোবাসে, কতটা যত্ন করে। সামনে থেকে এই মানুষটা একটা বড় আইপিএস অফিসার হলেও, দেশের সর্বোচ্চ আধিকারিক হলেও কিন্তু এই মানুষটার ভেতরে তার প্রতি অনেক ভালোবাসা, অনেক প্রেম কিন্তু তার মধ্যে রয়েছে। সুদীপা তখন গর্বে গর্বিত অনুভব করতে থাকে। এদিকে তখন আদিত্য আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়লে আদিত্য তখন সুদীপাকে ছেড়ে দেয়, কিন্তু সুদীপা আর তাকে ছাড়েনি। ওই মানুষটার মন্দিরে, মনের মন্দিরে যেখানে সুদীপাকে সে বসিয়েছে, সেই বুকের উপরে মাথা রেখে সুদীপাও কিন্তু একেবারে চিরানিদ্রায় নিদ্রিত হয়। শান্তির জায়গায়, শান্তির মধ্যে সে শান্তিটাকে অনুভব করতে শুরু করে দেয়। আদিত্যের বুকে মাথা রেখে সুদীপা যেন এক অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর অন্যদিকে মানে পরবর্তী পর্বে আমরা এটাই দেখতে পাবো যে সুদীপা মানে রূপাকে খুঁজতে খুঁজতে অভ্র চলে গেছে একেবারে পরমার বাড়িতে, এবং পরমাকে গিয়ে সমস্ত কিছু জানিয়েছে। পরমা তখন চিৎকার করতে লাগে কেন, আমরা তো মাকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, মা কোথায় গেল। পরমা বলতে লাগে না, মা তো কোথায় যাবে। এদিকে অভ্র এবং পরমা এরকম চিন্তার মধ্যে ডুবে গেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি সুদীপা আদিত্যের বুকের উপরে মাথা রেখে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে সে রূপাকে বারবার জিজ্ঞেস করছে কুন্তলা, এই তো সেনগুপ্ত পরিবারের কথা, তোর আরেক মেয়ে কোথায়, ডাক তোর মেয়েকে, তোদের সেনগুপ্ত পরিবারের শেষ খাতাটা আমি লিখবো, শেষ গল্প
গল্পটা আমি লিখবো। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি হতে পারে? সুদীপ এবং আদিত্য কি আবারও নতুনভাবে বাঁচতে শিখে যাবে? পরমার কাছে গিয়েছে অভ্র, তাহলে কি অভ্র পরমার সম্পর্ক আবারও জুড়ে নতুন এক মজবুত সম্পর্ক তৈরি হবে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।